হ্যালো স্টুডেন্ট, কনসেপচুয়াল কেমিস্ট্রিতে তোমাদের ওয়েলকাম। আজকে অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম সম্বন্ধে বলবো। অর্গানিক রিঅ্যাকশন মেকানিজমের ফার্স্ট পার্ট হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আছে, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আছে, এবং তাদের কিছু এক্সাম্পল দিলে অ্যারোমেটিক অর্গানিক রিঅ্যাকশন মেকানিজমটা শেষ হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ধরো এটা বেনজিন রিং, বেনজিন আছে, বেনজিনের সাথে একটা ই প্লাস দিচ্ছি। ই প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল। ফার্স্ট রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আসবে। ফার্স্ট রিঅ্যাকশনটা হচ্ছে স্লো হবে, এখান থেকে ইলেকট্রন এখানে যাবে, নিয়ে একটা কার্বোকেটায়ন তৈরি হবে। এটা হচ্ছে স্লো স্টেপ। আর স্লো স্টেপ মানে হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। এটা স্টেপ 1। তো প্রথম স্লো কেন, তার হচ্ছে অ্যারোমেটিক রিংটা ভেঙে যাচ্ছে, এখানে নন অ্যারোমেটিক কম্পাউন্ডে কনভার্সন হচ্ছে, সেই জন্য এখানে রেটটা কম। সেকেন্ড স্টেপে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, নিয়ে এই পজিটিভকে নিউট্রালাইজ করবে। এটা স্টেপ 2। এটা ফার্স্ট স্টেপ। এই প্রোডাক্ট তৈরি করবে ই প্লাস হাইড্রোজেন, তার মানে ই প্লাস সাবস্টিটিউট করলো এইচ প্লাসকে। এবং সেকেন্ড স্টেপে এটা ফার্স্ট রিঅ্যাকশন, তার মধ্যে অ্যারোমেটিসিটি আবার গেইন করবে, সেই জন্য ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে। তো এটা হচ্ছে এখানে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেটা কিন্তু রেজোনেন্স স্টেবল। এই ইলেকট্রনটা এখানে গেলে তৈরি হবে, এখানে পজিটিভ। এই ইলেকট্রন এখানে গেলে মুভ করলে হবে, এখানে ডবল বন্ড, এখানে পজিটিভ, এখানে ডবল বন্ড, এখানে ই। তার মানে এই পজিটিভ চার্জটা 1 নম্বর কার্বন এই কার্বনটাতে এবং এই কার্বনটাতে রোটেট করছে। তো রেজোনেন্স হাইব্রিড কেমন হবে, এখান থেকে শুরু করে এখানে প্লাস, এখানে ই। এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। তো এটা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো ই প্লাসটা বিভিন্ন টাইপের হতে পারে। ই প্লাস হতে পারে CH3 প্লাস, C2H5 প্লাস, CH3 C ডবল O প্লাস, NO2 প্লাস, SO3 etc। তো ই প্লাস কিভাবে ঢুকবে, যদি কোনো এখানে ইলেকট্রোফাইল আসে, প্রথমে বেঞ্জিনিং অ্যাটাক করবে, স্লো স্টেপ হবে, অ্যাটাক করার পর সেকেন্ড স্টেপে এইচ প্লাস বেরিয়ে যাবে আর ই করতে হবে। এটা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এটা তোমরা লিখে নেবে। এবারে আমরা এই পরপর এই এদের এক্সাম্পলগুলো নিয়ে আমরা রিঅ্যাকশন করব, কিভাবে ঢুকছে। Cl প্লাস এগুলো ঢুকবে। প্রথমে এক্সাম্পল নিই নাইট্রেশন। ধরো এখানে বেঞ্জিন রিং আছে, এখানে দিয়েছে মিক্স অ্যাসিড মানে কনসেন্ট্রেট HNO3 প্লাস কনসেন্ট্রেট H2SO4 আর টেম্পারেচার 62 ডিগ্রি টু 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই দুটো কম্পাউন্ড থেকে তৈরি হবে NO2 প্লাস। NO2 প্লাস অ্যাটাক করবে এখানে, বা এই বন্ডে অ্যাটাক করবে NO2 প্লাসে, তৈরি হবে NO2 কার্বোকেটায়ন। সেকেন্ড স্টেপে এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, তৈরি হবে নাইট্রোবেনজিন। এর নাম হচ্ছে নাইট্রোবেনজিন। যদি নাইট্রোবেনজিনকে আবার নাইট্রেশন করা হয় তাহলে টেম্পারেচারটা বেশি লাগবে। নাইট্রোবেনজিনকে আবার আমি নাইট্রেশন করছি, কনসেন্ট্রেট HNO3 প্লাস কনসেন্ট্রেট H2SO4 আর টেম্পারেচার 180 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। তার একটা কারণ হচ্ছে NO2 গ্রুপটা ইলেকট্রন টানে বেনজিন রিং থেকে, মানে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ থাকলেই
আমার রিঅ্যাকশন রেটটা স্লো হয়ে যাবে আর হাই টেম্পারেচার লাগবে, কারণ অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি করতে হবে। তো এখান থেকে আবার NO2 প্লাস আসবে, তো NO2 প্লাস সেকেন্ড গ্রুপটাকে মেটা পজিশনে নিয়ে যাবে, কারণ NO2 হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে দি গ্রুপ which withdraw electron density from the ring are meta directing group. এটা হচ্ছে NO2 গ্রুপটা রিং থেকে ইলেকট্রন নেয়, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থ্রু রেজোনেন্স মাইনাস আর এফেক্ট, আর মাইনাস আই এফেক্টের জন্য ইলেকট্রন বেঞ্জিন থেকে নিয়ে নিচ্ছে। সেই জন্য এটা NO2 গ্রুপটা সেকেন্ড পজিশনে, এটা বলে অর্থ পজিশন বলবো, এটা মেটা, এটা প্যারা, এটা মেটা, এটা অর্থ। তো মেটা পজিশনে NO2 গ্রুপটা ঢোকাচ্ছে। সেকেন্ড আমরা স্টেপ করব সালফোনেশন। সালফোনেশনে বেঞ্জিনের সাথে রিঅ্যাকশন করব আমি কনসেন্ট্রেট H2SO4 এর সাথে, আর টেম্পারেচার লাগবে। তো H2 কনসেন্ট্রেট H2 থেকে SO3 আসে, এখানে সালফারটা ডেল্টা পজিটিভ, তার কারণ হচ্ছে অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ, সেই জন্য সালফারে অ্যাটাক করবে। সালফার অ্যাটাক করবে, বন্ডটা খুলবে, তাহলে SO মাইনাস, ডলবন অক্সিজেন, কার্বন আয়ন, এটা সেকেন্ড স্টেপে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, আর এই H প্লাসটা এখানে লেগে যাবে, তাহলে তৈরি হবে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড SO3H। বেঞ্জিন সালফোনিক অ্যাসিডটাও মেটা ডাইরেক্টিং গ্রুপ, কারণ এটা ইলেকট্রন উইথড্র করে। এখানে সেকেন্ড সালফোনেশন করলে কনসেন্ট্রেট H2SO4 আর হিটটা বেশি লাগবে, তখন সেকেন্ড নাইট্রেশন করলে এটা মেটা পজিশনে যাবে, SO3H, কারণ SO3Hটা ইলেকট্রন উইথড্রন করে। নেক্সট আমরা বলবো, তোমরা লিখে নেবে এগুলো, নেক্সট বলবো অ্যালকাইলেশন। এটার নাম হচ্ছে ফ্রিডেল-ক্যাপ রিঅ্যাকশন। ধরো বেঞ্জিন রিং আছে, এখানে আমি দিলাম CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3, তাহলে কি হবে, CH3Cl বন্ডটা লুজ হবে, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, আর AlCl3 এর সাথে বন্ড ফর্মেশন হবে, কারণ AlCl3 লুইস অ্যাসিড, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে চাইবে। পুরো কিন্তু কার্বোকাটায়ন CH3 প্লাস হবে না এখানে, তাহলে তৈরি হবে এখানে একটা CH3, এখানে কার্বোকাটায়ন, এখানে হাইড্রোজেন, এটা তৈরি হবে সেকেন্ড প্লাস AlCl4 মাইনাস, সেকেন্ড স্টেপে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, কি তৈরি হবে CH3 মানে টলুইন। এই টলুইনকে যদি আমি সেকেন্ড অ্যালকাইলেশন করি, তাহলে আবার আমি CH3Cl দেবো আর AlCl3 দেবো অ্যানহাইড্রাস, তখন CH3 গ্রুপটা ইলেকট্রন ডোনেট করে থ্রু রেজোনেন্স, থ্রু হাইপারকনজুগেশন অ্যান্ড আই এফেক্ট। সেই জন্য এটা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, অর্থ পজিশনে একটা CH3 ঢুকবে প্লাস প্যারা পজিশনে একটা CH3 ঢুকবে, তাহলে লিখতে পারি the groups which donate electron density to the ring are activating group and
অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। ফার্স্ট রিঅ্যাকশনের যদি রেট যদি R1 বলি, সেকেন্ড রিঅ্যাকশনের রেট যদি R2 বলি, তাহলে R2 অলওয়েজ গ্রেটার দেন R1। তার কারণ হচ্ছে এখানে যখন টলুইনকে আবার অ্যালকাইলেশন করা হচ্ছে, তখন টলুইন ইলেকট্রন ডেনসিটি টলুইনকে বাড়িয়ে দিচ্ছে, CH3 গ্রুপটা বেঞ্জিনে ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে, আর CH3 প্লাসটা সহজে অ্যাটাক করতে পারছে, সেজন্য রেটটাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে পলি অ্যালকাইলেশন হয়ে যাবে। নেক্সট দেখো অ্যাসাইলেশন রিঅ্যাকশন। অ্যাসাইলেশন রিঅ্যাকশন বেঞ্জিনিং আছে, এবারে আমি দিলাম CH3 CO Cl আর অ্যানহাইড্রাস AlCl3। তাহলে এই দুটো থেকে তৈরি হবে CH3 C ডবল বন্ড প্লাস কার্বন তৈরি হবে, অ্যাটাক করবে। তাহলে এখানে C ডবল বন্ড CH3 ঢুকে যাবে গ্রুপটা, অ্যাসাইল গ্রুপ এটা। সেকেন্ড স্টেপে হাইড্রোজেনটা যাবে, তৈরি হবে অ্যাসাইল বেঞ্জিন, এই গ্রুপটা তৈরি হবে। এটা হচ্ছে অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ নয়, ইলেকট্রন টার্নের থ্রু রেজোনেন্স, সেই জন্য এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ। ওই জন্য সেকেন্ড পজিশনে যদি আবার CH3 CO Cl আর AlCl যদি দেওয়া হয়, তাহলে মেটা পজিশনে নিয়ে যাবে CO CH3, মেটাতে CO CH3। এটা অ্যাসাইলেশন রিঅ্যাকশন। এরপর আমরা সিম্পল আর ক্লোরিনেশন রিঅ্যাকশন করব। ক্লোরিনেশন রিঅ্যাকশন বেঞ্জিনিং থাকবে, এখানে Cl2 আর FeCl3 দেবো। তো এখানে Cl ঢুকবে, Clটা নেট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কিন্তু অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। যতগুলো হ্যালোজেন আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সব অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কিন্তু তারা নেট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো সেকেন্ড যদি আমি করি Cl2 আর FeCl3 দিই, তাহলে আমার অর্থো প্যারাতে ঢুকবে Cl অর্থো ডাইক্লোরো বেঞ্জিন প্লাস প্যারা ডাইক্লোরো বেঞ্জিন, এই কম্পাউন্ডটা তৈরি হবে, আর রেটটাও কিন্তু বেশি হবে। এটা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোলাইটিক সাবস্টিটিউশন। এবারে অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ কেন হয় সেটা আমি দেখাবো। দেখো সিম্পল ধরো অ্যানিলিন NH2 দুটো লোন পেয়ার আছে, এই লোন পেয়ার যখন ইলেকট্রন ঠেলবে, তখন এই পজিশনে একটা ডেল্টা নেগেটিভ চার্জ হবে, বা নেগেটিভ চার্জ হচ্ছে, ডবল NH2 প্লাস। ইলেকট্রন এখানে মুভ করলে এখানে যাবে, তো আবার আমি কি পাবো, এখানে নেগেটিভ চার্জ পাবো, আবার এই ইলেকট্রনটা মুভ করলে এখানে যাবে, তাহলে এখানে নেগেটিভ চার্জ পাবো। তার মানে অর্থো পজিশন, প্যারা পজিশন আর মেটা পজিশন, প্যারা পজিশন আর অর্থো পজিশন, তিনটে পজিশনে কিন্তু ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, তখন NH2 গ্রুপটা ইলেকট্রন ডোনেট করে। তো যে গ্রুপগুলো ইলেকট্রন ডোনেট করে বেঞ্জিনিংয়ে, এরা অর্থো, প্যারা আর অর্থো তিনটি জায়গাতে ইলেকট্রন ডেনসিটি বাড়াবে। এবার যদি ইলেকট্রোফাইল আসে, তাহলে সে প্রথমে এখানে যাবে, বা এখানে যাবে, বা এখানে যাবে, কারণ ইলেকট্রন ডেনসিটি বেশি হবে। সেই জন্য যারা ইলেকট্রন অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ যারা হয়, তারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়। নিশ্চয় বুঝতে পেরেছো। এবার আমরা মেটা ডাইরেক্টিং গ্রুপ দেখাবো।
মেটা ডাইরেক্টিং গ্রুপ, যেমন তুমি একটা এক্সাম্পল নাও NO2 গ্রুপ ইলেকট্রন টানে, সেই জন্য এখানে ডেল পজিটিভ চার্জ হবে, ডবল N O মাইনাস পজিটিভ। এটা হলো সেকেন্ড স্টেপে, এখানে পজিটিভ হলো। থার্ড স্টেপে এখানে পজিটিভ হলো। তার মানে দেখো অর্থ পজিশন, প্যারা পজিশন আর অর্থ পজিশন ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, মানে পজিটিভ চার্জ হয়েছে। এবার যদি কোনো ইলেকট্রোফিল যদি যেতে চায় তাহলে এইগুলো পজিশনে যাবে না, এই পজিশন আর এই পজিশনে যাবে না। তাহলে কোন পজিশন যাবে? দেখো মেটা পজিশনটা ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, মেটা পজিশনে যাবে, কারণ ই প্লাসটা তখন মেটা পজিশনে যাবে। ওই জন্য এগুলো হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে যে গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং করে থ্রু রেজোনেন্স বা মাইনাস আই ইফেক্ট, তারা সবসময় মেটা ডাইরেক্টিং গ্রুপ হয় এবং তারা সবসময় মেটা পজিশনে ইলেকট্রোফাইলকে পাঠাবে। এইখানে তোমার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন শেষ হলো। এরপর আমি পড়াবো অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সিম্পল। দেখো একটা রিঅ্যাকশন বলছি, এখানে আছে Cl, এবার আমি দিয়েছি NaOH আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড আর 350 অ্যাটমোস্ফিয়ার প্রেসার। তাহলে এই যে নিউক্লিওফাইলটা বলছি মাইনাস অ্যাটাক করবে, এখানে এই বলটা খুলবে, তাহলে এখানে নেগেটিভ চার্জ হবে, এখানে Cl এখানে OH এটা। এবারে নেগেটিভ চার্জটা পুরো বেঞ্জিন রিংয়ে রোটেট করবে, তাহলে আমি দেখাতে পারি Cl OH, তাহলে এখানে ডবল বন্ড হলো, এখানে নেগেটিভ, সেকেন্ড এর বন্ডটা এলো, Cl অ্যারোমেটিসিটি লস করছে। তার মানে দেখো অর্থ পজিশন, প্যারা পজিশন আর অর্থ পজিশনে ইলেকট্রন ডেন্সিটিটা মুভ করছে। তাহলে যদি কোনো এটা রেজোনেন্স হাইব্রিড কি হবে? Cl OH এখান থেকে শুরু হচ্ছে, এইখানে যাচ্ছে নেগেটিভ চার্জ, তো এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। এই স্টেপটা হচ্ছে স্লো স্টেপ, এটা স্টেপ 1 আর এটা রেট ডিটারমাইনিং স্টেপ, কারণ অ্যারোমেটিক রিংটা নষ্ট হয়ে যাচ্ছে। এরপর সেকেন্ড স্টেপে কি করবে? স্টেপ 2, এটা ফার্স্ট স্টেপ, এখানে ইলেকট্রন যাবে আর Cl কে বের করে দেবে, ডবল এখানে OH, তাহলে ফেনল তৈরি হলো। ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করতে গেলে আমার হাই টেম্পারেচার হাই প্রেসার লাগবে ইন প্রেজেন্স অফ NaOH। এবারে যদি এই মাইনাস যে জায়গাগুলো হচ্ছে সেখানে যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রাখা হয়, যেমন NO2 গ্রুপ, তাহলে ইলেকট্রনটা টানবে থ্রু রেজোনেন্স, সেই জন্য আমার এই যে রেজোনেন্স হাইব্রিডটা সেটা স্টেবল হয়ে যাবে। সেই জন্য যদি আমি সেকেন্ড রিঅ্যাকশন দেখাই একটা, Cl এখানে NO2 থাকলো, এখানে যদি আমি দিই তাহলে এখানে অ্যাকুয়াস NaOH আর টেম্পারেচারটা কমে 195 ডিগ্রি হয়ে যাবে আর প্রেসার লাগবে না। এখানে তৈরি হবে OH আর NO2, তার মানে একটা NO2 গ্রুপ অর্থ পজিশনে থাকলেই রেটটাও বেড়ে যাবে আর কম টেম্পারেচার লাগবে, মানে অ্যাক্টিভেশন এনার্জি কমে যাবে। যদি আমি এখানে দুটো NO2 গ্রুপ দিই অর্থ পজিশনে,
যাতে রেজোনেন্স হাইব্রিডে স্টেবল হয়, তখন আমার টেম্পারেচারটা আরও কম লাগবে, অ্যাকুয়াস NaOH আর 95°C লাগবে, তখন তৈরি হবে OH NO2 NO2। যদি আমি টেম্পারেচারটা আরও কম করি, তাহলে আরেকটা যদি NO2 গ্রুপ অ্যাড করি, তখন কি হবে দেখো, আমি 3টে NO2 গ্রুপ দেবো, একটা হচ্ছে অর্থ পজিশন, একটা প্যারা পজিশন আর একটা অর্থ পজিশন। এবার যদি আমি সিম্পল ওয়াটার দিয়ে হিট করি 50° টেম্পারেচারে, তাহলেই প্রোডাক্টটা হয়ে যাবে OH NO2 NO2 NO2। এটা হলো অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখানে শেষ হয়ে গেল অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এবারে ইওয়ার্ড মেকানিজম দেখাবো। এলিমিনেশন রিঅ্যাকশন, ইওয়ার্ড রিঅ্যাকশন দেখাবো। EM রিঅ্যাকশন এক্সাম্পল ধরছি CH2H CH3 CH3 CH2 CH3 Br। এই রিঅ্যাকশনে ফার্স্ট কি হয়, কার্বোহাইড্রেট তৈরি হয়, একটা Brটা বেরিয়ে যায়, একটা কার্বোহাইড্রেট তৈরি হবে CH2H CH3 CH3 কার্বোহাইড্রেট তৈরি হবে। Brটা হচ্ছে লিভিং গ্রুপ, এবারে সেকেন্ড, এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্লো স্টেপ, আর স্লো স্টেপ মানে হচ্ছে রেড ডাইভার্জিং স্টেপ। সেকেন্ড পজিশনে হাইড্রোজেনটা শিফট করবে, ডবল বন্ড তৈরি হবে। এটা হচ্ছে অ্যারোমেটিক, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এটা হচ্ছে ইলেকট্রোলিটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইউনিমলিকুলার, কারণ স্টেপ 1 এ একটা মলিকিউল ইনভলভ হচ্ছে সাবস্ট্রেটটা, সেই জন্য ইউনিমলিকুলার রিঅ্যাকশন। এর এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা হবে দেখো, এনার্জি, এল হলো রিঅ্যাকট্যান্ট, এখানে হলো প্রোডাক্ট, এখানে হলো ইন্টারমিডিয়েট, এটা ট্রানজিশন স্টেট 1, এটা ট্রানজিশন স্টেট 2। এবার দেখো এইখানে সবগুলো পোলার, এইটা সাবস্ট্রেট পোলার, ইন্টারমিডিয়েট পোলার, তো সেই জন্য ট্রানজিশন স্টেট 1 পোলার হবে, ট্রানজিশন স্টেট 2 পোলার হবে, সেই জন্য the reaction will be fast in polar solvent, the reaction will be fast in polar solvent। যদি এখানে লিভিং গ্রুপটা চেঞ্জ করি আমি, ধরো CH3 CF, এর রেটটা কম হবে দেন CH3 CCl, দেন CH3 CBr, দেন CH3 CCCI। তার মানে লিভিং গ্রুপ অ্যাবিলিটি মানে যে CI বন্ডটা অনেক বড় বন্ড, সেই জন্য বন্ডটা ভেঙে যাবে সহজে আর কার্বোহাইড্রেট তৈরি হবে। তাহলে পোলারিটি সলভেন্টে পোলারিটি বাড়লে রেটটা ফাস্ট হবে, লিভিং গ্রুপটা অ্যাবিলিটি ভালো হলে ফাস্ট হবে, কিন্তু রিঅ্যাকশন ইজ নট ডিপেন্ড অন nucleophilicity strength of nucleophile, কারণ ফার্স্ট স্টেপে কোনো নিউক্লিওফাইল এক্সিস্ট করে না, সেই জন্য ফার্স্ট স্টেপে কোনো নিউক্লিওফাইল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। সাবস্ট্রেট স্ট্রাকচার বললাম, যদি প্রাইমারি হয় CH3Br CH2Br প্রাইমারি হয়, তাহলে কার্বোহাইড্রেটটা যেটা হবে CH3CH2+, সেটা আনস্টেবল। দেন যদি CH3CHBr CH3 হয়, এর সেকেন্ডারি কার্বোহাইড্রেট হবে, সেই রেটটা আর একটু ফাস্ট হবে। দেন টারসারি কার্বোহাইড্রেট CH3CBr,
তাহলে সাবস্ট্রেট স্ট্রাকচার ডিপেন্ড করবে এখান থেকে কার্বোহাইড্রেটটা হবে CH3 CH2 প্লাস, এখানে কার্বোহাইড্রেট হবে CH3 CH3 CH প্লাস, এখানে কার্বোহাইড্রেট হবে CH3 C প্লাস। তাহলে 3 ডিগ্রি কার্বোহাইড্রেট ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি দ্যান 1 ডিগ্রি, সেই জন্য সাবস্ট্রেট স্ট্রাকচার এটা যেমন হবে রেটটা বেশি হবে। এটা গেল E1 রিঅ্যাকশন। এবারে পড়াবো E2 রিঅ্যাকশন। E2 রিঅ্যাকশন দেখো ভালো করে, এলিমিনেশন রিঅ্যাকশন কিন্তু বায়োমলিকুলার রিঅ্যাকশন। এক্সাম্পল একটা নিই, CH3 CH2 Br, এই এখানে আমি একটা নিউক্লিওফাইল যদি অ্যাটাক দিই বা স্ট্রং বেস দিই, এখানে একটা স্ট্রং বেস দিলাম CH3O Na+, স্ট্রং বেস দিলাম ইন অ্যালকোহল, তাহলে এটা অ্যাসিডিক প্রোটনটাকে নেবে, এই বন্ডটা ব্রেক করবে আর বিআরটাকে বের করবে। তাহলে এটা হচ্ছে স্লো স্টেপ, স্টেপ 1, এটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে আমার CH2 ডবল বন্ড CH2 হবে, একটা ডবল বন্ড ফর্মেশন হচ্ছে। তাহলে এটা হলো E2 রিঅ্যাকশন কনসার্টেটিভ স্টেপ। তাহলে এখানে দেখো দুটো মলিকিউল ইনভলভ রয়েছে, একটা হচ্ছে সাবস্ট্রেট, একটা হচ্ছে এখানে বেসিক কন্ডিশন মানে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল ঠিক নয়, এটা বেসটা, বেসের স্ট্রেংথটা ডিপেন্ড করবে। তাহলে এটা হচ্ছে বেস। তাহলে যত স্ট্রং বেস হবে, তাহলে স্ট্রং বেস increase the rate of E1 E2 reaction। দু নম্বর এখানে আমি দেখি, এখানে যদি আমি দেখি রিঅ্যাকশন কোঅর্ডিনেটটা আর রিঅ্যাক্ট্যান্ট এটা প্রোডাক্ট, তাহলে কনসার্টেটিভ স্টেপ বলে একটা স্টেপে প্রোডাক্ট হবে, এটা ট্রানজিশন স্টেপ হবে। তাহলে এটা কনসার্টেটিভ স্টেপ, ওই জন্য একটাই পিক হবে। তো এগুলো পিকটা যে পোলার, যেহেতু পোলার সেই জন্য উইথ ইনক্রিজ সলভেন্ট পোলারিটি E2 reaction rate will be increased। নেক্সট দেখো আমরা লিভিং গ্রুপ অ্যাবিলিটি। যদি CH3 CH2F হয়, রেটটা কম হবে, লিভিং গ্রুপ কম অ্যাবিলিটি আছে। CH3 CH2 ক্লোরিন যদি হয় একটু বেশি রেটটা হবে। CH3 CH2 Br যদি হয় একটু রেট বেশি হবে। আর সবচেয়ে বেশি রেট হবে CH3 CH2I, কারণ আইটা হচ্ছে প্রথম স্টেপে লিভিং গ্রুপ হিসাবে কাজ করবে। তাহলে ICI বন্ডটা বড় বন্ড, সেই জন্য সহজে ব্রেক করে যাবে। এইগুলো হচ্ছে তোমার E2 রিঅ্যাকশনের মেকানিজম। আর কি কি জিনিসের উপর ডিপেন্ড করে সেগুলো আমি দেখালাম। তো এইখানে আজকে ভিডিওটা শেষ করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নেবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।